কিছু করার জন্য। এই ঘোষণার পর থেকে আমরা যোগাযোগ করেছিলাম আমাদের 4 জন প্রবাসী বলতে যারা এখানে থিতু হয়ে আছেন, এখানে ভালো করছেন, এখানকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, সেই কমিউনিটি লিডারদের সঙ্গে কথা বলার জন্য। সেই রকম কয়েকজন কমিউনিটি লিডার এখন আমাদের সঙ্গে আছেন। বিশিষ্ট আমি আমার হাতের এটি ডান পাশ থেকে আমি পরিচয় করে দিই। আমাদের সাথে আছেন ব্যবসায়ী, মূলধারা রাজনীতিবিদ, মানে সুন্দর করে হাসছেন, জনাব তোফায়েল চৌধুরী। জনাব তোফায়েল চৌধুরী, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম। তার পাশে আছেন, তাকে আমি জানতে চেয়েছিলাম যে আপনার কোন পরিচয়টি আমি সামনে আনবো, কারণ তিনি চিকিৎসক, পাবলিশার, সম্পাদক, সাংবাদিক, কমিটি লিডার। তিনি বলেছেন যে ডক্টর ওয়াজেদ খান বলাই যথেষ্ট। ডক্টর ওয়াজেদ খান, আপনাকে স্বাগত জানাই। আর আমরা যারা নিউ ইয়র্কে থাকি তারা তো বটেই, বাংলাদেশের যার সঙ্গে নিউ ইয়র্কের বা মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক রয়েছে তারা সবাই এক নামে যাকে চিনেন তিনি হচ্ছেন জনাব মোহাম্মদ এন মজুমদার। তিনি অ্যাটর্নি, তিনি সমাজসেবক, তিনি সমাজের, আমি বলবো যে তিনি যে কোনো বিষয়ে যে কোনো সময়ে কথা বলেন, প্রতিবাদ করেন, পরামর্শ দেন। ডক্টর এন মজুমদার, জনাব এন মজুমদার, আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়ান্ডারফুল ইন্ট্রোডাকশন এন্ড ইউ আর দ্য বেস্ট। না, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে আসলে যিনি অতিথি হয়ে এসেছেন তিনি হচ্ছেন যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটসের ডেপুটি মেয়র। তিনি যুক্তরাজ্যের একজন পলিটিশিয়ান হিসেবে নিজেকে পরিচয় দিতে ভালোবাসেন। আমরা তার সাথে আমাদের আগে থেকে অনেক পরিচয় রয়েছে, কিন্তু নিউ ইয়র্কে তিনি অতিথি। জনাব ওহিদ আহমেদ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আমরা অনেক খুশি হয়েছি আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনার অশেষ ধন্যবাদ খালেদ, আপনি আমাকে আমন্ত্রণ জানার জন্য। আমরা শুরু করি। প্রথমে আমরা অনেকগুলি বিষয় নিয়ে যেহেতু কথা বলবো, আমরা ছোট ছোট করে একটু কথা বলি। জনাব তোফায়েল চৌধুরী, আমরা নির্বাচনের প্রস্তুতি নিয়ে যখন কথা বলতে চাচ্ছি তখন আপনার কাছে আমি জানতে চাই যে আপনি তো মানে নিউ ইয়র্কের মতো একটি জায়গায় প্রতিষ্ঠিত ব্যবসায়ী, বাংলাদেশে ভোট দেয়া না দেয় আপনার আসলে কি আসে যায়? এটা কেন আপনার কাছে অনেক কিছু মিন করে বা মিন আসলেই করে কিনা? ধন্যবাদ। জুলাই বিপ্লবে প্রথমেই যে অনুষ্ঠান গোলটেবিল, ভোটের কথা আসার সাথে সাথে যাদের নাম আমার প্রথমেই স্মরণ হলো, আবু সাইদ, মুগ্ধ সহ যারা শহীদ হলো, তাদের রক্তের বিনিময়ে আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছি ইতিহাসের সন্ধিক্ষণে, তাদেরকে স্মরণ করার মাধ্যমেই আমি কথা বলা শুরু করতেছি। আপনি জানেন, আপনার প্রশ্ন ছিল আমাদের কি স্বার্থ বা লাভ, আমরা এখানে তো জীবনের বেশিরভাগ সময়, আপনি জানেন আমাদের নারীর টান যেটা, এটা কিন্তু আপনি 200 বছরও যদি দেশের বাইরে থাকেন, আপনি যে মা মাটি মানুষের যে একটা ভালোবাসা, ওইটা আমরা বলতে পারি না। এই জন্য বাংলাদেশকে নিয়ে আমাদের অনেক সময় আমাদের ভাবতে হয় এটা, এবং আমরা যদি বলিও যে আমরা কেন চিন্তা করবো এই দেশে, কিন্তু আমাদেরকে দেশ আমাদের কি দিয়েছে? দেশ তো আমাদেরকে মাটি ভালোবাসা দিয়েছে। এই দেশের মধ্যে তো বড় হওয়ার পরেই আমরা বিদেশে এসেছি, এই জন্য এটাকে আমাদের অস্বীকার করার উপায় নেই, এবং এই ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে বলেই ভোটার নারীটান সেটা ঠিক আছে, কিন্তু ভোটাভুটি না করলেও তো নারীটানই থাকবে না। ভোটাভুটির মাধ্যমেই তো আপনার অনেক কিছু নির্ভর করে। আপনি যদি ভোট দেন, তাহলে আপনার দেশের যদি অবস্থা খারাপ হয়, তাহলে তো আপনি ভোটের মাধ্যমে পরিবর্তন করতে পারবেন। ওই পরিবর্তনের সুযোগের জন্যই তো আমাদের এই ভোটের ব্যবস্থাটা। এই জন্য আমাদের ভোটাভুটিতে অংশগ্রহণ করা এবং ভোটাধিকার প্রয়োগ করা আমাদের জরুরি বলে আমি মনে করি। সেটা হচ্ছে যে আপনি ভোটাধিকার প্রয়োগ করতে চান, পাশাপাশি কি আপনি নিজে মনে করেন যে আপনার এই অধিকারও থাকা উচিত যে আপনি বাংলাদেশে গিয়ে ভোটে লড়বেনও, সেই অধিকার? অবশ্যই। তো এটা তো আপনি যদি ভোটের অধিকার পান, তাহলে তো এটা সাথে সাথে একটা দুইটা জিনিস একসাথেই আসে। আপনি ভোট যদি দিতে পারেন, তাহলে ভোট আপনি চাইতেও পারেন। ভোট আপনি চাইলেন, কিন্তু আপনি থাকেন নিউ ইয়র্কে, আপনার কনস্টিটিউয়েন্সি আপনার পাবে কেমনে? এটা একটা সুন্দর কথা, কিন্তু আমি বলতেছি না যে আমরা যাচ্ছি এই মুহূর্তে, তবে অধিকারটা নিয়ে রাখতেছি। কিন্তু আমাদের একটা এক্সপার্টিস আছে, তো বিদেশে আমরা যেটা অভিজ্ঞতা অর্জন করেছি সততা এবং দক্ষতার মাধ্যমে, এই জিনিসটা আপনারা আমাদের দেশে, আমি বলবো না যে নাই, কিন্তু একটু অভাব আছে এই জিনিসটা। কিন্তু আপনার এই এক্সপার্টিস তো নিউ ইয়র্কে, তার মানে আপনি, মানে আমি যদি একটু হালকাভাবে বলি যে আপনার মাস্টারই হচ্ছে অঙ্ক পরীক্ষায়, আপনি অঙ্কে, আপনি কিভাবে ইতিহাসে ভালো করবেন? আপনি এটাকে অঙ্কের অভিজ্ঞতা দিয়ে ইতিহাসে আপনার কি লাভ হবে? আপনি এটাকে মনে রাখতে হবে যে চুল বাঁধতে পারে ভালো, সে রাঁধতেও পারে ভালো। আচ্ছা, ফ্যান্টাস্টিক। যে চুল রাঁধতে পারে সে ভালো। আমি একটু একজন সত্যি রাজনীতিবিদের কাছে চাই। আমি এন মজুমদার ভাইয়ের কাছে সবার শেষে আসবো, কারণ উনি একজন জুরিস্ট। উনার কাছে মানে পরে শেষেরটা আমরা একটু জানতে চাবো। আমি একটু ওহিদ ভাইয়ের কাছে জানতে চাই। ওহিদ ভাই, আপনার কাছে কি মনে হয়? আপনি তো খোদ লন্ডন করতেছেন, ডেপুটি মেয়র হইতেছেন, আপনার রাজনৈতিক লক্ষ্য এবং সবকিছু ঠিক থাকলে আপনি এখানে মেয়র হবেন, হয়তো প্রধানমন্ত্রী হবেন, কারণ লন্ডনে কোনো কিছু, ইংল্যান্ডে কোনো কিছুরই আসলে বার নাই। তো সেই ক্ষেত্রে আপনার কাছেও কি মনে হয় যে এই নির্বাচনে প্রবাসীদের অংশগ্রহণ করা উচিত ভোট চাওয়াতে এবং ভোট পাওয়াতে, দুটাতেই?
অ্যাবসলিউটলি আমি থ্যাংক ইউ আমি প্রথমে আসলে এই অনুষ্ঠানের শুরুতে আমি যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের যে বাংলাদেশের যে একটা অ্যাক্সিডেন্ট হলো সেই অ্যাক্সিডেন্টে যারা মারা গিয়েছেন আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং যারা এখনো মানে ইনজুর্ড তাদের যেন তাদের সুস্থতা এবং সঠিক ট্রিটমেন্ট যাতে করা হয় সেজন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। খালেদ ভাই আপনি সুন্দর একটি কথা বলেছেন যে আমরা যারা আমি বিদেশে আছি এবং আমি রাজনীতি করতেছি আমি দিস ইজ মাই 5th টার্ম আমি কাউন্সিলর হিসেবে ইলেক্টেড হয়েছি লন্ডনে আমি প্রথম এক্সিকিউটিভ ডেপুটি মেয়র ছিলাম টাউন হাউসে আমি পার্লামেন্ট ইলেকশনও করছি ইংল্যান্ডে তো এগুলো আমি আমাদের সেক্রেটারি অফ স্টেট ফর লোকাল গভর্নমেন্টের অ্যাডভাইজার ছিলাম প্রায় 5 বছর এগুলো কিন্তু আমরা যদি সবাই বলি আপনার বিভিন্ন দেশে আপনি দেখবেন যে যারা অভিজ্ঞ যারা আছে রাজনীতিবিদ তাদেরকে কিন্তু ইনভাইট করে শুভেচ্ছা মানে তাদেরকে ওয়েলকাম করে দেশে ফেরত নেওয়া হয় আমরা তো ওই ভাই বলেছেন আমরা তো দেশে বড় হয়েছি দেশ থেকে এসে যদি আমি আমার ইংল্যান্ডে আমি এসব অ্যাচিভ করতে পারি আমার যদি সেই অভিজ্ঞতা হয় আমার শেষ বয়সে যেখানে আমার নারী যেটা বলেছেন ভাই যে নারীর টান যে দেশে আমি যেখানে বড় হয়েছি তাদের সাথে আমি খেলাধুলা করেছি স্কুলে গিয়েছি সেখানে গিয়ে আমি যেটা শিখেছি সেটা কেন ইমপ্লিমেন্ট করতে পারবো না এটা হচ্ছে আমার প্রথম কথা এবং এখানে কেন আমাদের মতো লোক আমি আমার কথা বলতেছি না যারা এই ধরনের অভিজ্ঞতা নিয়েছে যারা দেশকে কিছু দিতে পারবে তাদেরকে কেন ইনভাইট করা হবে না তারা কেন কষ্ট করে যাবে তাদের কিন্তু নিয়ে একটা প্রসেস থাকতে হবে এদেরকে দেশে ফেরত নেওয়ার জন্য যারা যেতে চায় সবাই তো যেতে চাবে না তো আমি মনে করি যে এই যে সময় এসেছে এই সময়ে বাংলাদেশ একটা পরিবর্তন এসেছে পরিবর্তনটা আমরা যদি বারবার একই দ্বারা রাজনীতি চলতে থাকে বাংলাদেশে তাহলে কিন্তু বাংলাদেশ কিন্তু এই যে সমস্যা সময় থেকে বেরিয়ে আসবে না কারণ আপনি হয়তো সরকার পরিবর্তন হবে আর একটা সরকার আসবে তারা কিন্তু একই দ্বারায় আবার সেই পুরনো জিনিসগুলো তারা করতে থাকবে এটা থেকে বেরিয়ে আসতে হলে আমার বিশ্বাস আর কি বিশ্বাস হচ্ছে অনেক প্রবাসী রয়েছে আমি আজকে একটা উদাহরণ আপনাকে দিই আমরা এই সরকারের পতনের পরে আমরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমরা 32টা দেশ থেকে আমরা একটা ডেলিগেশন নিয়ে গিয়েছিলাম ডক্টর ইউনূস সাহেবের সাথে দেখা করেছিলাম আমরা 11টা এই সংস্কার যে প্রপোজাল যেগুলো বলেন আপনার ওই প্রপোজালগুলো আমরা দিয়েছিলাম ওনাদেরকে আমরা এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করবো ওয়াহিদ ভাই আমি যে জিনিসটা বুঝতে চাইতেছি যে আপনাদের অভিজ্ঞতাটা বাংলাদেশের রাজনীতিবিদকে বা বাংলাদেশ রাষ্ট্র হিসাবে বোঝানোর জন্য জানানোর জন্য আপনাদেরই কি সেখানে অংশগ্রহণ করা জরুরি নাকি আপনারা সেটা মানুষকে শেখাইতেও পারবেন আপনারা সেটা মানুষকে দিতেও পারবেন আমাদের মাধ্যমে সেটা প্রবাহিতও করতে পারবেন আপনাদের কেন যাইতে হবে আমরা কেউ কোনো নিন্দুক আমি না কিন্তু আমি নিজেও এখন প্রবাসে থাকি কোনো নিন্দুক যদি বলে আপনারা গাছেরটাও খাচ্ছেন তলারটাও কুড়াইতে চান না এখানে কথা হচ্ছে কি আপনি যেটা মানে এটা তো দীর্ঘদিন তো চলে এটা তো বাংলাদেশে তো এটা পরিবর্তন হয় না দীর্ঘদিন থেকে এই প্রক্রিয়াটা চলতেছে এখন আপনি যদি একটা বাচ্চাকে শিখাতে যান তাহলে আপনি প্রথমে আপনার মাস্টার হতে হবে এই স্কুলে গিয়ে আপনি ঢুকতে হবে আপনি যদি স্কুলে গিয়ে ঢুকেন তাহলে কিন্তু আপনি ওই সব কিছুর সাথে আপনি নিজে ইনভলভ হবেন টিচারদেরকে আপনি যদি আপনার আপনার তো কোনো অভিজ্ঞতা নাই আসলে বাংলাদেশের রাজনীতি আপনি যা শিখছেন সেখানে যেটা লার্ন করছেন সেটা তো বাংলাদেশকে আনলার্ন করতে হবে না দ্যাট ইজ নট দি সেম আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে আপনি যারা বাংলাদেশ থেকে এসেছে বড় হয়ে আমার ভাই যেটা বলেছেন তারা তো বাংলাদেশের সবকিছুই জানে কারণ বাংলাদেশের খেলাধুলা কি সমস্যা সেটা জানে স্কুলে কি সমস্যা সেটা জানে তার পারিপার্শ্বিকতা গ্রামের মধ্যে কি সমস্যা তার এলাকাতে কি সমস্যা সেগুলো সে কিন্তু জানে কিন্তু এটাকে সে ওই বাংলাদেশের রাজনীতিবিদরা যেভাবে দেখে ওইভাবে দেখবে না একটু ভিন্নভাবে দেখবে ওইটা সমাধানটাও ভিন্ন পথে খুঁজবে ওকে এইটা একটা ভালো পয়েন্ট আপনি বলছেন এই পয়েন্ট আমরা মনে রাখবো আমরা এন মজুমদার ভাইয়ের কাছে আসবো সবগুলি পয়েন্ট নিয়ে একটু কথা বলার জন্য একটু লিগেল দিক থেকে আমরা ডক্টর ওয়াজেদ খানের কাছে একটু আসি ডক্টর ওয়াজেদ খান আপনি এই যে মোশনটা নিয়ে আমরা এখন কথা বলতেছি যে আমাদের ভোটাধিকার মানে উনি যেটা খুব সুন্দর করে বলছেন যে ভোট যদি পাওয়া বা দেওয়ার অধিকার থাকে তাহলে চাওয়ার অধিকারও থাকতে হবে বা চাওয়ার অধিকারও থাকবে খুব সুন্দর করে ওয়াহিদ ভাই এটা বলছেন যে ওনাদের যে অভিজ্ঞতা আছে ওনারা তো সমস্যাটা জানেন সমস্যাটার সমাধানটা কিভাবে হতে পারে সেইটার এক ধরনের প্র্যাকটিসের মধ্যে দেখেও আসতেছেন সেটা আপনি সমর্থন করেন কিনা এবং সমর্থন করলে কেন আমি বিষয়টা অন্যভাবে দেখি জি আপনি যেটা বলেছেন যে প্রবাসীদের প্রত্যাশা প্রবাসীদের প্রত্যাশা আকাশ সমান এর আগে আমি বলতে চাই মাইলস্টোন স্কুল এবং কলেজে যারা নিহত হয়েছেন আহত হয়েছেন তাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা এবং জুলাই আগস্টে নিহত আহতদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা আমি নিবেদন করছি তা আমি এই বিষয়টা বলতে চাচ্ছি এইভাবে যে আজকে বিশ্বের প্রায় 160টি দেশের উপরে 1.5 কোটি প্রবাসী বাংলাদেশি বসবাস করেন তারা প্রতি বছর
অনন্য $28 বিলিয়ন বাংলাদেশে পাঠান, তাদের যেই অর্থে উন্নয়ন অগ্রগতি হচ্ছে বাংলাদেশে। শুধু তাই নয়, একজন প্রবাসী ব্যক্তিগতভাবে কমপক্ষে 3টা পরিবারের ভরণ পোষণ করেন বাংলাদেশে। তারা বাংলাদেশের স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, এতিমখানা, রাস্তাঘাট, দাতব্য চিকিৎসালয় সব জায়গায় তারা অর্থায়ন করে। বাংলাদেশে তাদের আত্মীয় স্বজন তারা থাকে, কিন্তু এই যে অর্থ যাচ্ছে সেই অর্থটা আবার দেশের বাইরে পাচার হয়ে আসছে। কি কারণে আসছে? আমরা বিগত 54 বছরে দেখেছি বাংলাদেশের রাজনীতি দুর্বৃত্তায়িত হয়েছে। দুর্বৃত্তায়নের রাজনীতি, অসৎ রাজনীতি, ভুল রাজনীতির কারণে আজকে দেশের এই বিপর্যয়। এই বিপর্যয় উঠে আসতে হলে গত জুলাই আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রবাসীর মাঝে আকাশসম একটা যে স্বপ্ন, যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, সেই আকাঙ্ক্ষা থেকে প্রবাসীরা বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের অর্থনীতিতে, বাংলাদেশের সমাজনীতিতে সব জায়গায় তারা অবদান রাখতে চাচ্ছে। এখন আপনি যেটা বললেন যে এই অবদান তারা কিভাবে রাখবে, এখন প্রবাসীদের সবচেয়ে বড় প্রত্যাশা যে বাংলাদেশ 54 বছরে যে পর্যায়ে যাওয়া উচিত ছিল সেখানে যায়নি। কাজেই বাংলাদেশকে তারা একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক, বৈষম্যহীন এবং একটি আপনি যেগুলি কথা বলতেছেন সেগুলি রাষ্ট্র হিসেবে দেখতে চায়। না, আপনি যেগুলি কথা বলতেছেন সেগুলি হচ্ছে যে পশ্চিমা গণতন্ত্রের আদলে, পশ্চিমা বিশেষ করে ওয়েস্টমিনিস্টার বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে যেরকম গণতন্ত্র বলেন সেগুলির আদলে বলা কথা, কিন্তু এগুলিকে আপনি কথার কথা হিসেবে বলতেছেন নাকি না আপনি সেগুলি সত্যিই মেইন করতেছেন? আপনি আচ্ছা, আমরা এগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করবো, আপনি আপনার বক্তব্য শেষ করেন। হ্যাঁ, আমি এটা এই কারণেই বলছি যে এই যে প্রত্যাশা সৃষ্টি হয়েছে এই কারণেই গত 54 বছরে বাংলাদেশে আজকের যে অবস্থা, যে কারণে গত বছর 1,500 মানুষ জীবন দিয়েছে, শিক্ষার্থীরা বা বিভিন্ন পর্যায়ের মানুষ। এখন এই আকাঙ্ক্ষা থেকে আমি বলতে চাচ্ছি যে এখন সময় এসছে বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের, রাষ্ট্রের পরিবর্তনের, রাষ্ট্র নিয়ে যে প্রবাসীদের ভাবনা, সেই ভাবনা তারা রাষ্ট্রে, বাংলাদেশ রাষ্ট্রে সেটা তারা দেখাতে চায়, তার অংশীদারিত্ব নিতে চায়, সেখানে তারা অংশগ্রহণ করতে চায়। এই অংশগ্রহণকে যদি নিশ্চিত করতে হয় তাহলে আজকে দেখেন বিশ্বের আমি আপনাকে এই যে আসলেই কি প্রত্যাশা সৃষ্টি হয়েছে নাকি প্রত্যাশাটা সৃষ্টি হয়েছে যে আমরা যারা সবচেয়ে বেশি সংখ্যায় আছি তারা যেটা মনে করি, তারা যেটাকে ভালো মনে করি সেটাকেই চাপাই দেওয়ার জন্য? না, আপনি বিষয়টা এরকম না। সত্যি সত্যি একটা গণতান্ত্রিক, অবশ্যই একটা গণতান্ত্রিক রাষ্ট্র চাই যেখানে আপনার মানুষের মানবিক মর্যাদা থাকবে, যেখানে সামাজিক ন্যায় বিচার থাকবে, যেখানে আইনের শাসন থাকবে। এই বিষয়গুলো আমরা এই বিষয়গুলো নিয়ে আসবো। ডক্টর ওয়াজেদ খানও খুব সুন্দর করে বলছেন। আমি এখন ফাইনালি ডক্টর এন মজুমদার, জনাব এন মজুমদারের কাছে আসছি। বারবার আপনি একটা পিএইচডি করে ফেলেন মজুমদার ভাই, আমার মানে জনাব এন মজুমদারের কাছে একটু আসছে যে জনাব এন মজুমদার, আপনি এই মোশনটাকে কিভাবে দেখেন? আপনি তো আমাদের 3জন বিজ্ঞ আলোচককে শুনেছেন, আপনি এইটাকে আপনি কি মনে করেন যে এই ভোট চাওয়া, আমি উনার কথা ধার করেই আনি যে ভোট দিতে দেওয়া এবং ভোট চাওয়া, এই দুইটা অধিকারকে আপনি কিভাবে দেখেন? এই গণতান্ত্রিক জায়গা থেকে উনি অভিজ্ঞতার কথা বলেছেন, উনি প্রত্যাশার কথা বলেছেন, আপনি এটাকে কিভাবে দেখেন? Sure. So it is very, very important to elect a confident, capable মানুষকে ইলেক্ট করা, এবং ইলেকশন ইজ ম্যাটার। ইলেকশনের মাধ্যমে জনগণের ভাগ্য নির্ধারিত হয়, গণতন্ত্র কায়েম হয় এবং শান্তি সমৃদ্ধি লিডারশিপের উপর ডিপেন্ড করে। যদি ভালো কেউ যদি ইলেক্টেড হয়, সে এমপি হোক আর রাষ্ট্রপ্রধান হোক, যদি তার লিডারশিপের উপর ডিপেন্ড করবে দি ডেভেলপমেন্ট, ইকোনমিক সেফটি, প্রসপারিটি, democracy, everything depend on the leaders. So leaders matter. In order for you to elect a leader, election matter. আর আমরা যারা প্রবাসী, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতেছি, আমি এখানে লাস্ট 35 years I served as a board member for many years. আমি প্রেজেন্টলি সার্ভ করতেছি চেয়ারম্যান অফ দি বোর্ড, এবং এই ক্যাপাসিটিতে আমি বড় প্রেসিডেন্টের ক্যাবিনেট মেম্বার। আমি এই কথা আনছি এই জন্য, এখানকার গণতন্ত্র, এখানকার বাজেট সিস্টেম, এখানকার জনগণের মূল্যায়নের সিস্টেম, গ্রাসরুটের মতামতকে কীভাবে প্রতিফলন করা হয় অ্যাডমিনিস্ট্রেশনে, আমি অভিভূত হই এবং ড্রিম করি যে এই ধরনের একটা সরকার ব্যবস্থা যদি আমাদের দেশে কায়েম হইতো আমাদের মৃত্যুর আগে। বিলিভ মি, আমি নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত মানুষকে মরতে দেখেছি, গুলি খেতে দেখেছি, মানুষের উত্থান দেখেছি, পতন দেখেছি। একটা সরকারকে গায়েল করে আরেকটা লোক, একটা গোষ্ঠী প্রতিষ্ঠিত হওয়া, এটা কিন্তু এইটা
কন্দরের আন্দোলন, এটা কিন্তু জনগণের কিন্তু তেমন কোনো লাভ হয় না। ঠিক আছে, আওয়ামী লীগ ফেসিস্ট, নাও চেঞ্জ অ্যানাদার গভর্নমেন্ট, যদি ঘুরিয়ে ফিরে যদি সেম আদলে গঠিত হয়, দ্যার ইজ নো রিফর্ম, দ্যার ইজ নো কমিউনিটি চেঞ্জ প্রজেক্ট, দ্যার ইজ নো ইলেকট্রিক্যাল চেঞ্জ, পলিটিক্যাল চেঞ্জ, ইটস অনলি গভর্নমেন্ট চেঞ্জ। ওকে, রিফর্ম বা চেঞ্জ সম্পর্কে আমরা একটু পরে আসি। তাহলে আপনি এই মোশনকে আপনি সমর্থন করেন যে একজন প্রবাসী তিনি যতদিন ধরেই বিদেশে থাকুক বা দেশে থাকুক না কেন, যে দেশেরই নাগরিকত্ব নেই বা না নিক না কেন, তিনি দেশে তার নিজের মাতৃভূমিতে ভোট দেওয়ার অধিকার, ভোট চাওয়ার অধিকার, দুটি অধিকারই সংরক্ষণ করেন। ভেরি ইম্পর্টেন্ট। আমি 200% এগ্রি। প্রত্যেকটি নন বাংলা, প্রত্যেকটি আমেরিকান, বাংলাদেশি আমেরিকান যারা আমরা সিটিজেন এখানে, আমি মনে করি দে আর মোর ওরিড, মোর কনসার্ন দেন দি পিপল লিভিং ইন বাংলাদেশ। কারণ তারা বাংলাদেশকে অনেক মিস করে। আমরা তোফাল ভাই সুন্দরভাবে বলেছেন, 200 বছর থাকার পরেও প্রতি সন্ধ্যায় শয়নে স্বপনে দেশের খাওয়া, দেশের সংস্কৃতি, দেশের সভ্যতা, দেশে কি হচ্ছে এটা সর্বপ্রথম আমরা দেখি। এবং সেই প্রত্যাশায় আমরা মনে করি আমাদেরকে ভোটাধিকার দেওয়া হোক এবং আমাদেরকে পার্লামেন্টে একটা সিট রিজার্ভ করা হোক। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের নজির রয়েছে এই ধরনের ঘটনা। পরিষ্কার। আমরা এবার এন মজুমদার ভাইকে দিয়ে শুরু করি। আমার যে মোশন, সেই মোশনটা হচ্ছে যে আপনারা যে দেশে থাকেন, যে দেশে থাকতেছেন বা যে দেশগুলিতে থাকতেছেন, যে দেশের গণতন্ত্রের কথা বলতেছেন, আন্তর্জাতিক গণতন্ত্রের যে মাপকাঠিতে নিজেদেরকে আমরা বিবেচনা করতেছি, সেই জায়গা থেকে আপনি কি মনে করেন যে বাংলাদেশে ব্যক্তি স্বাধীনতা সেটা এই পাশ্চাত্যের ব্যক্তি স্বাধীনতার মতো সমান হওয়া উচিত? অর্থাৎ আমি ইচ্ছা করলে আপনাকে গালি দিতে পারবো, আপনি প্রেসিডেন্ট ট্রাম্পই হন, আমি আপনাকে একটা খারাপ বা কটু কথা বলতে পারবো, আপনি যেই হন, আপনার তখন আমাকে দেখতে হবে না আমি কোন রেস থেকে আসছি, কোন ধর্ম থেকে আসছি, কোন ভাষা থেকে আসছি। আপনি কি এই ধরনের গণতন্ত্র বাংলাদেশে চান কিনা? আমরা প্রথমে একটা একটা করে বলবো। আমরা ব্যক্তি স্বাধীনতা বলবো, সকল মানুষের সমান অধিকারের কথা বলবো, ভাষা বা আদর্শের দিক দিয়ে আমরা সংখ্যালঘু বা সংখ্যাগুরুর কথা বলবো। আমরা প্রথমে ব্যক্তি স্বাধীনতার কথা বলি, আপনাকে দিয়ে শুরু করি, আমরা এবার ওয়াজিদ ভাইকে দিয়ে শেষ করব। থ্যাংক ইউ। এটা ইউনাইটেড স্টেটস কনস্টিটিউশনের নার বলা হয়, এটাকে বলা হয় ইন্ডিভিজুয়াল রাইট। ফার্স্ট অ্যামেন্ডমেন্ট ইন্ডিভিজুয়াল রাইট। যদি ইন্ডিভিজুয়াল রাইট সার্চ করেন, an individual can say anything, can do anything peacefully, not heinous or not destructive to any other. Let's say I don't like you. I can take a microphone and make a lecture throughout the whole day in the train station, in the bodega, restaurant. So Khalid Mohidin is a bad guy. I keep saying, police arrest করবে না, মানুষ আমাকে বিদেশিনা করবে। এই ধরনের একটা সিস্টেম ইন প্লেস আসুক। তবে এই আন্দোলনের নামে, সংগ্রামের নামে ইনসাইটিং ভায়োলেন্স, না সেটা আপনি রাষ্ট্র যারা পরিচালনা করে তাদের মতো যদি কিন্তু আপনি বায়াস করেন না, আপনি মনে করেন যে ব্যক্তি স্বাধীনতা মানুষের থাকবে, আরেকটা মানুষকে যতক্ষণ না পর্যন্ত সে আঘাত করতেছে, আরেকটা মানুষকে সত্যি সত্যি যখন সে ক্ষতি না করতেছে, ততক্ষণ পর্যন্ত ব্যক্তি স্বাধীনতা থাকবে। ততক্ষণ পর্যন্ত তার ব্যক্তি স্বাধীনতা থাকবে। এবং এই ব্যক্তি স্বাধীনতা মার্কিন যুক্তরাষ্ট্র যেমন আছে, ইংল্যান্ডও সেরকম থাকবে। সেক্ষেত্রে আপনাকে আমি প্রশ্নটা রেখে যাই, ব্যক্তি স্বাধীনতা নিয়ে একবার আমি আপনার কাছে ঘুরে আসবো। সেই ব্যক্তি স্বাধীনতার জায়গাটা যদি এরকম হয় যে আমি কোনো একটা পক্ষে বা কোনো একটা কারো পক্ষে কথা বলতেছি, আমি অনেক কম লোকের আমাকে কোনো ট্যাগ দেওয়া হবে কিনা, আমাকে ফেসিবাদের দোষর বলা হবে কিনা, আমাকে বলা হবে কিনা আমি কোনো জায়গা থেকে, এবং তার উপর ভিত্তি করে আমার কেরিয়ার, আমার ব্যবসায়টা নির্ভর করবে কিনা। বাংলাদেশে আপনি কি দেখেন, কি দেখা উচিত, সেই অভিজ্ঞতাটা আপনি একটু আমরা বলবেন। আমি একটু ওহিদ ভাইয়ের কাছে যাই। ওহিদ ভাই, আপনি কি মনে করেন ব্যক্তি স্বাধীনতা বলতে আমরা যেটা বুঝি সেটা কি বাংলাদেশে অ্যাপ্লিকেবল? মানে আমি যদি ইংল্যান্ডের সাথে তুলনা করি, ইংল্যান্ডে আমরা যেরকম ব্যক্তি স্বাধীনতা দেখি, ইংল্যান্ডে এমনকি বাকিংহাম প্যালেসে আমি রানী এলিজাবেথের কথা বলতে পারি, আমি প্রাইম টাইম টেলিভিশনে দেখেছি রানী এলিজাবেথকে গালাগালি করে অনেক কথা বলতে, গ্র্যাহাম নর্টন প্রায়ই বলতেন। এটা প্রিন্স চার্লসের কথা তো বলাই বাহুল্য, তাকে তো একটা মোটামুটি জোকারি বানানো হয়েছে, এতে কারো কোনো অসুবিধা নাই। কিন্তু বাংলাদেশে কি এরকম একটা ব্যক্তি স্বাধীনতার জায়গা আপনি দেখেন কিনা, আপনার অভিজ্ঞতা কি বলে, আপনি এটা চান কিনা? অবশ্যই চাই। দেখেন আমি যেখানে পলিটিক্স করি সেখানে আমরা এগুলা খুবই প্র্যাকটিস হয়। আপনি জানেন প্রাইম মিনিস্টারকে প্রতিদিন অনেক লোকজন ডেমনস্ট্রেশন করে প্রাইম মিনিস্টারকে বিভিন্ন ধরনের কার্টুন বানিয়ে পার্লামেন্টের ভিতরে যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তার সামনে দাঁড়িয়ে তারা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড তারা নিয়ে বসে থাকে। সেগুলো হচ্ছে একটা সিভিলাইজড ওয়েতে আপনার ইয়েগুলা প্রোটেস্ট করার, আপনার ভিউটা জানানো মানুষকে। তো আমাদের দেশে যেটা হয় সেটা হচ্ছে যে অনেক সময় ইনডিসেন্ট হয়ে যায়। মানুষ কথা বলতে বলতে মানুষকে আঘাত করতে করতে এমন এক পর্যায়ে যায় যে মানুষের সে যাকে আঘাত করতে সে হচ্ছে আরেকজন মানুষ, সেটা আমরা ভুলে যাই। সোসাইটি পরিবর্তন করতে হলে এভাবে কিন্তু পরিবর্তন করা সম্ভব নয়। আমাদের অবশ্যই অধিকার থাকবে, আমাদের প্রোটেস্ট করার অধিকার আছে, যেমনি আমরা যে কোনো ব্যাপারে আমার যে অপিনিয়নটা এটা দেওয়ার আমার অধিকার আছে, এবং
আমি আরেকজনকে নিয়ে ক্রিটিসাইজ করার আমার অধিকার আছে, এবং যাকে নিয়ে আমরা ক্রিটিসাইজ করতে সেও ওইটাকে রিসিভ কিভাবে করে সেটা হচ্ছে মানে আসল কথা। আমরা বাংলাদেশ যেটা দেখি সব সময় যারা ক্রিটিসাইজ করে তারা কোন অশালীন কথাবার্তা বলে, আবার যাদেরকে ক্রিটিসাইজ করা হয় তারা কিন্তু এটা সুন্দরভাবে রিসিভ করে না। এটা আবার তারাও কিন্তু এটার মানে খুব আনসিভিলাইজড ওয়েতে এটার ইয়েটা দেয়, মানে রিপ্লাইটা দেয়। তো এগুলোর কারণে বাংলাদেশে অনেক, আমি মনে করি যে আপনার প্রোগ্রাম আমি প্রায়ই দেখতাম, বিশেষ করে গত কয়েক বছর। আপনি তো খুব বড় বড় ইয়েদেরকে নিয়ে আসতেন, আপনি কিভাবে নিয়ে আসতেন আপনি জানি না, কিন্তু এদেরকে সামনাসামনি বসে তো আপনি খুব সুন্দর ভাষায় আপনি তাদেরকে চ্যালেঞ্জ করতেন। এই যে চ্যালেঞ্জটা, আপনাকে ধন্যবাদ ওয়াহিদ ভাই, কিন্তু আপনি কি মনে করেন যে বাংলাদেশে এরকম একটা পরিস্থিতি এখন আপনি কিরকম দেখেন, যে ব্যক্তি স্বাধীনতার চর্চায় বাংলাদেশকে আপনি আসলে কোন জায়গায় দেখেন, সেটা যদি আমাদেরকে একটু বলেন। যে ব্যক্তি স্বাধীনতার চর্চা, যেমন ধরেন কোনো একটা লেখক, কোনো একটা কবি, কোনো একটা দার্শনিক, শিল্পী স্বাধীনভাবে কোনো একটা কারো সমালোচনা করতে পারেন কিনা, যে না ডক্টর ইউনুসি ভুল করছেন, ডক্টর ইউনুসি ঠিক করছেন না, বা ডক্টর ইউনুসি হোক বা অন্য কেউ, নাকি তাকে কোনো না কোনোভাবে ট্যাগ দেওয়া হয়। আমি ডক্টর ইউনুসের সমালোচনা করতেছি, তুমি আওয়ামী লীগের দোষর। আপনি বলতেছেন যে দ্রুত নির্বাচন দেওয়া দরকার, আপনি বলে দিলেন যে আপনি বিএনপি তারেক রহমান থেকে টাকা খাইছেন। আপনি বললেন যে না আগে সংস্কার হইতে হবে, আমরা তো এর জন্য এগুলি কিছু করিনি, আপনি বললেন যে এনসিপি ঘুষ খায়। মানে কোনো না কোনোভাবে আপনি আমাকে ট্যাগ করতে চেষ্টা করতেছেন, এইটারে আপনি আসলে কিভাবে দেখেন? ওইটাই আমি বলতে চাচ্ছিলাম যে আমরা আসলে তো এটা তো হচ্ছে, এটা আপনি যেটা বলতেছেন এটা তো বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময় এটা আপনি তো অলরেডি এক্সপ্লেনেশন দিয়ে দিয়েছেন, আপনার মানে ডিটেলস এক্সাম্পলও দিয়ে দিয়েছেন। তো এইভাবে কিন্তু ট্যাগ করা হচ্ছে মানুষের সাংবাদিক, অনেক আমাদের সাংবাদিক ভাইরা রয়েছেন, বোনরা রয়েছেন, তারাও কিন্তু অনেক সময় কথাবার্তা অনেক সময় মানে ওই যে ইয়েটা হারিয়ে ফেলেন। তারা যখন কথা বলেন আরেকজনকে অ্যাটাক করার ধরনটা কিন্তু ওয়াহিদ ভাই যে বস্তুটার উপরে জোর দিচ্ছেন সেটা হচ্ছে আক্রমণ করে, অন্যকে ছোট করে, হেয় করে, নিচ করে কোনো কথা বলা যাবে না, এছাড়া আর বাকি সবাই বলা যাবে। আচ্ছা, আমাদের দর্শকদের মধ্যে অনেকে এন মজুমদার ভাই কেন একটি কালো চশমা পরে আছেন সেটা নিয়ে অনেক কৌতূহল তারা দেখাচ্ছেন। না, এটা হচ্ছে যে এন মজুমদার ভাইয়ের এই আলোতে না কোনো অসুবিধা নেই, এই আলোতে ওনার চোখের একটু অসুবিধা হয়, সেই জন্য সেটা উনি পরে আছেন। দর্শকরা একটু এটাকে একটু সহজভাবে নিবেন আমি আশা করি। আমি একটু ডক্টর ওয়াজেদ খানের কাছে আসতে চাই। তোফায়েল ভাই, আপনার কাছে আমি সবার শেষে আসবো। ডক্টর ওয়াজেদ খান, আপনি কি মনে করেন যে ব্যক্তি স্বাধীনতাটাকে আপনি এই দেশে কিভাবে দেখেন? বাংলাদেশের প্রেক্ষিতে ব্যক্তি স্বাধীনতা এখন কোন পর্যায়ে আছে আপনি এটা মনে করেন? দেখেন, বিশ্বের সব দেশে ব্যক্তি স্বাধীনতা নিয়ে, আমেরিকায় যেমন ফার্স্ট অ্যামেন্ডমেন্ট, ব্যক্তি স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত। 1604 খ্রিস্টাব্দে শেক্সপিয়ার একটা নাটক লিখছিলেন, নাটকটার নাম ছিল মেজর ফর মেজর। ওই নাটকে তিনি দেখাতে চেয়েছেন রাজা, সামান্য কেউ রাজার বিরুদ্ধে কথা বললে তাকে শুলে চড়াচ্ছে, তাকে মৃত্যুদণ্ড দিচ্ছে, কিন্তু একজন সাধারণ মানুষ যখন রাজাকে নিয়ে কথা বলছে তাকে এটা করছে। অথচ রাজা প্রতিদিন যাকে খুশি তাকে ধরে আনছে কোনো কথা বলার কারণে, যে কোনো কিছুর কারণে। ওই সময় শেক্সপিয়ার এই কথাটা লিখছিলেন। তো এই যে এখন আপনার ব্রিটেনে কথা বলার অধিকার আছে, বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, এগুলো তার মৌলিক সাংবিধানিক জন্মগত নাগরিক অধিকার। এখন বাংলাদেশে যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম, আমার মনে হয় যে একটা কনফিউশন আছে মানুষের মধ্যে বাংলাদেশে ভোটাধিকার এবং বাংলাদেশে নির্বাচন করা যারা প্রবাসী আছে এই বিষয়গুলো নিয়ে এবং নাগরিকত্ব, এটা যদি আপনি বলেন আমি একটু ক্ল্যারিফাই করতে পারি এই বিষয়টা, যে একটু ছোট করে। হ্যাঁ, আমি বলি যে বাংলাদেশের সংবিধানে উল্লেখ আছে বাংলাদেশের নাগরিকদের অধিকার কি হবে, সেটা সংবিধানের 6 নম্বর অনুচ্ছেদে তারা রেফার করেছে সংবিধান, এটা নাগরিকত্ব আইনের উপর। তো বাংলাদেশে 1951 সালে যে নাগরিকত্ব আইন পাকিস্তানে ছিল, 72 সালে সেই নাগরিকত্ব আইন টেম্পোরারি সিটিজেনশিপ প্রভিশনস অর্ডার হিসেবে ওইটা কার্যকর হয়েছে, কিছুটা চেঞ্জ করে, এরপরে কোনো পরিবর্তন হয় নাই। 2016 সালে এই 16 পহেলা ফেব্রুয়ারি ওটা তারা ক্যাবিনেটে পাশ করেছে, এরপরে এটা ভেটিংয়ে পাঠিয়েছে আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, সেটা এখনও পড়ে আছে এখানে। তারা আবার এই নাগরিকত্ব আইনটাকে তারা পাঠিয়েছে এটা ক্লারিফিকেশন দিয়েছে দ্বৈত নাগরিকত্ব আইনের উপর। এখন দ্বৈত নাগরিকত্ব আইনটা কি? দ্বৈত নাগরিকত্ব, আমি আসলে টেকনিক্যাল বা আইনগত জায়গা আমি যাইতে চাইতেছি না,
আমি যাই চাইতেছি হচ্ছে আদর্শগত বা যৌক্তিকভাবে এটা হওয়া উচিত কি উচিত অবশ্যই, না সেটা জায়গায়। তো বললাম। জি কিন্তু- কিন্তু আপনার যুক্তি কি বলে? যেমন ধরেন আপনি এখানে ব্যক্তি স্বাধীনতার ক্ষেত্রে কিন্তু আপনি এখানে দেখতেছেন যে এখানে কিন্তু ছোট বড় মুরব্বী মানে আমাদের সোসাইটিতে যেগুলি নর্মস জি। এইখানে কিন্তু সেগুলি আসলে একটু আলাদা রকম। জি। এখানে শিক্ষককে নাম ধরে ডাকা হয়, জি। এতে কেউ কোনো কিছু মনে করে না। এইখানে কাউকে কোনো কিছু ভালো না লাগলে তাকে বলা হয় যে আমার ইচ্ছা, আই ডোন্ট কেয়ার, এইটা শেখানো হয়। কিন্তু মানে আমরা যেই জায়গা থেকে আসছি সে প্রাচ্যে কিন্তু এগুলি খুব কমন না। জি। এগুলিতে আমরা মুরব্বীদের সম্মান করি, আমরা মানে আমরা একটু অন্যরকম। তো সেই ক্ষেত্রে ব্যক্তি স্বাধীনতাটা কি হওয়া উচিত এবং সেইটা আমরা দেখতেছি কিনা? আপনি যদি আমরা পাশ্চাত্যের অনুকরণে গণতন্ত্রের কথা বলতেছি পারছি। সেইটা কিন্তু সেইটা দেখতেছি না কি না, আসলে? এখানে আপনি যেটা বলতে চাচ্ছেন, জি। ধর্মীয় এবং সাংস্কৃতিক বিষয়টা ভিন্ন। আমরা যে সামাজিক ইয়ের মধ্য দিয়ে, সংস্কৃতির মধ্য দিয়ে বড় হয়েছি, বা বাংলাদেশ যে সাংস্কৃতিক ধারায় প্রবাহিত, যে ধর্মীয় রীতিনীতিতে প্রবাহিত, আজকে আমেরিকা বা ব্রিটেনে সেটা নাই, সময়ের ব্যবধানে। আজকে এই আমাদের যে ভোটাধিকার, আমেরিকায় এই ভোটাধিকার 4টা পর্যায়ে 3টা অ্যামেন্ডমেন্ট আসছে। 15 নম্বর অ্যামেন্ডমেন্ট, 19 নম্বর অ্যামেন্ডমেন্ট, 20 নম্বর অ্যামেন্ডমেন্ট। এই অ্যামেন্ডমেন্টের মধ্য দিয়ে আজকে আমেরিকার যে ইলেকট্রাল প্রসেস এই পর্যায়ে এসছে। Right. আমাদের দেশে 72-এর পরে এর কোনো প্রসেসের কোনো পরিবর্তন হয় নাই। এখন বাংলাদেশিরা প্রবাসীরা ভোট দিতে পারবে কি পারবে না, প্রবাসীরা দেশে নির্বাচন করতে পারবে কি পারবে না, এটা এখনো নির্ধারিত হয় ওকে, নাই। ঠিক আছে। আপনি ব্যক্তি স্বাধীনতার জায়গা থেকে আমরা আবার আসব, আপনার কথা থেকে আমি একটু একটা জায়গায় আসি। আপনি ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক যেগুলি এই পর্যন্ত গ্রহণযোগ্য হয়ে আসছে বলে আমরা মনে করতেছি, সেইগুলিকে ঠিক রেখে বাকিগুলির ক্ষেত্রে ব্যক্তি স্বাধীনতার কথা আপনি অবশ্যই। বলতেছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আমরা কিন্তু আমাদের যে ধর্মীয়, সামাজিক বা সাংস্কৃতিক নর্ম সেইটাও ধীরে ধীরে পরিবর্তন হতে দেখতেছি, একটা জায়গায় আরেকটাকে ঢুকতে দেখতেছি। এটা কিন্তু খুব জোরে সোরে পরিবর্তন হতেছে এক ধরনের শক্তির উপর ভিত্তি করে। সেইটাও আসলে ব্যক্তি স্বাধীনতার জন্য ভালো কিনা? কারণ ভাই আমি আপনার কাছে আবার আসবো, কারণটা হইল আসলে ব্যক্তি স্বাধীনতা টেস্ট করা যায় হচ্ছে সবচেয়ে দুর্বলের স্বাধীনতা দিয়া, সবচেয়ে সবল বা সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ স্বাধীনতা দিয়া না। এটা আমি ইংল্যান্ড একটা কথা জি, উত্তর জি, দিই, জি। যে বাংলাদেশের যে সার্বিক শাসন ব্যবস্থা, রাজনৈতিক যে সংস্কৃতি, সেটা ধ্বংস হয়ে গেছে। যে কারণে দেশের কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান, কোনো শিক্ষা প্রতিষ্ঠান, কোনো কিছুই সঠিক জায়গায় নেই। আমার কাছে মনে যে হয় যে কারণে আপনার সাথে আজকে সার্বিক অবক্ষয়, এটা মূল্যবোধের অবক্ষয়, এটা আপনার সব ধরনের অবক্ষয়ের কারণে আজকে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তোফায়েল ভাই, আমি আপনার কাছে জানতে চাইবো যে বাংলাদেশে আপনি ব্যক্তি স্বাধীনতাটাকে আপনি দেখেন কিনা? সবচেয়ে যে দুর্বল, সবচেয়ে যে শক্তিহীন, সবচেয়ে যে ক্ষমতাহীন, তার অধিকারটা সংরক্ষণ করার ব্যাপারে বাংলাদেশ কতটা সিরিয়াস? যে জায়গায় দ্বারা আমরা এই কথা বলতেছি, গণতন্ত্রের মানেই কিন্তু সবচেয়ে দুর্বলের অধিকারটাকে সংরক্ষণ করা। এটা আপনার সাথে একমত। তবে ব্যক্তি স্বাধীনতা দুইটা জিনিস আছে। আপনার যেমন কথা বলার স্বাধীনতা আছে, আমার অ্যাকসেপ্ট করারও স্বাধীনতা থাকতে হবে। আপনি আমাকে গালি দিলেন, এটা তো সম্ভব নাই ভাবে। এবং আপনি আরেকটা কথা বললেন যে এইখানে ওয়েস্টার্ন কালচারে যেভাবে স্বাধীনতাটা, ওইটা আপনি বাংলাদেশে প্রয়োগ করতে পারবেন কিনা? অবশ্যই না। কারণ হচ্ছে এখানে তো আমেরিকায় একটা মহিলা যে কোনোভাবে কাপড় ছাড়াও হাঁটতে পারবে বিভিন্ন বিচে। আর ইউ ক্যান অ্যাকসেপ্ট দিস ওয়ান ইন বাংলাদেশ? নো। এই জন্য আপনার যেই সার্কামস্টেন্সের অনুযায়ী কিছুটা শালীনতার ভিতরে আসতে হবে। আমি আপনাকে গালি দিলাম এবং আপনি এটা নিলেন না, এটা তো হতে পারে না। মানে আপনিও এক ধরনের সিলেক্টিভ স্বাধীনতা। আমি ওই 100% সিলেক্টিভ না, তবে যেইভাবে আমাদের কৃষ্টি কালচারটা বাংলাদেশের, মেয়েদের কাপড়টা নিয়ে যখন আপনি কথা বলেন, মেয়েদের কাপড়, এটা যদি আমার রাইট, আমি যদি এখানে ওড়না দিয়ে হাঁটতে চাই, এটা তো আপনি বাধা দিতে পারেন না। আমি যদি ওড়না না দিয়ে হাঁটতে চাই, এই দেশে আমি ওড়না দিয়ে হাঁটতে চাইলে আপনি আমাকে বাধা দিতে পারেন না। তো আমি যদি বাংলাদেশে কোনো একটা মেয়ে যদি মনে করে তার মনের মতো করে সে পোশাক পরবে, সেটাকে আমাদের বাধা দেওয়া উচিত না? অবশ্যই বাধা দেওয়া উচিত না। কিন্তু আমি এটা বলতে চাই, শালীনতা একটা জিনিস, এটা রাখতে হবে, যেটা যুগ যুগ ধরে চলে আসতেছে। না, যুগ যুগ ধরে চলে আসতে বললে আপনি এটার মধ্যে জিততে পারবেন না। কারণ 200 বছর আগে আমাদের মেয়েরা অনেক অন্যরকম কাপড় পরতো। তো সেটা যুগ যুগ ধরে চলে আসছে, এটা বলে লাভ নাই। আমি যেটা বলতে চাইতেছি যে সেটা হচ্ছে যে একটা মানুষের তো এই অধিকার থাকতে পারা উচিত কিনা যে সে তার শালীনতার সংজ্ঞা তাকে দিয়ে সে দিবে। মানে এইটা কি সমাজ তাকে এপ্রুভ করবে? মানে আপনার কি মনে হয়? আমি সমাজের 100% এপ্রুভ করবে এটা আমি
পক্ষ নিচ্ছি না, কিন্তু একটা শালীনতার ভিতরে থাকতে হবে। আপনি তো এই আমেরিকায় আপনি বিচে যান, আমি অনেকবার বিচে গেছি, কিন্তু ওই বিচের যে এনভায়রনমেন্ট, ইউ ক্যানট ডু দিস থিং ইন বাংলাদেশ। এখানে দেখে আমরা এখানে বড় হয়েছে। এটা আপনি শুধু বিচেই বলতেছেন কেন, মিড টাউনের কর্পোরেট অফিসেও এইখানকার অনেক মেয়ে এরকম অনেক পোশাক পরে, অনেক বলে এরকম অনেক পোশাক অনেক মেয়ে পরে, যেটা আপনার চোখে এটা এখন আটকায় না, কিন্তু একই পোশাক বাংলাদেশে পড়লে এটা আপনার আটকাবে, এটা আপনি বলতেছেন, তাই তো? আমার কিছু বিচটা আপনি বাদ দেন, কারণ আমি বিভিন্ন বলে বা কর্পোরেট অফিসেও আমি না, কর্পোরেট অফিসে কিন্তু আপনার শালীনতার ভিতরে কাপড় পরতে হবে। যদি এই শালীনতার সঙ্গে আপনার এই শালীনতার সঙ্গে আপনার কারণ হচ্ছে যে এখন আমি এটাতে আমি বিস্তারিত ব্যাখ্যা করতে চাই না, কারণ কর্পোরেট অফিসেও আপনি একটা মেয়ে কি রকম কাপড় পরবে সেটা কোনো কোনো ক্ষেত্রে এইচআর বলে দেয়, কিন্তু সেইটাও যেইটার পর্যন্ত সে পড়তে পারে সেইটাও আমাদের বাংলাদেশে অনেক সময় আটকাইতে পারে। হ্যাঁ, এটা ঠিক আছে। এটা বলতে আরেকটা কথা আপনি প্রশ্ন করেছেন ছোট্ট করে, যে দুর্বলের অধিকার, দুর্বল যে আপনার সোসাইটিটা তখনই সাস্টেইনেবল হবে যখন যারা উইক হেদেরকে যদি আপনি প্রোটেকশন দেন। হেদেরকে প্রোটেকশন সর্বোচ্চ পর্যায়ে থেকে আসতে হবে, গভর্নমেন্টের টপ লেভেল থেকে এই প্রোটেকশনটা দিতে হবে। যারা সংখ্যালঘু আছে, যারা উইক আছে বিভিন্নভাবে, ফাইন্যান্সিয়ালি উইক, মনে করেন যারা রিক্সা চালায় ভাইয়া, হেদের তো একটা হেদের কথা বলে যে আপনি যেভাবে ফিনান্সিয়ালি উইক আছে, যারা উইক মানে উইকের প্রোটেকশনটার উপরেই রাষ্ট্রের সাস্টেনেবিলিটি নির্ভর করে, রাষ্ট্রটা প্রতিষ্ঠিত হয় ভালো অবস্থার উপরে যায়। এটা ধর্মীয় সংখ্যালঘুরা আছে, ধর্মীয় সংখ্যালঘু অবশ্যই আছে, ধর্মীয় সংখ্যালঘু এদেরকে আপনি, এটা তো আপনি যারা সংখ্যা গরিষ্ঠ যারা আছে ধর্মীয়, এদের প্রধানতম দায়িত্ব হতে হবে সংখ্যালঘুদেরকে সেফ রাখা। কারণ এই বাংলাদেশে ক্ষেত্রে এটা হইতেছে কিনা, হচ্ছে কিনা জানি না, তবে হওয়া উচিত। আচ্ছা, হওয়া উচিত। ভাষাগত সংখ্যালঘু আছে আমাদের, যারা নৃগোষ্ঠী আছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, এমনকি কিছু আটকে পড়া বিহারিও আছে আমাদের। হ্যাঁ, আটকে পড়া সবার সমান অধিকার আপনি দিতে না পারেন, এদেরকে প্রোটেকশন দিতে হবে সামহাও। রাষ্ট্রের দায়িত্ব এটা, এদেরকে সামহাও সেভ করা। কারণ আপনারা যদি সবলের কাছে সব অধিকার দেন, তাহলে কিন্তু দুর্বল আস্তে আস্তে নিমিষে শেষ হয়ে যাবে। এদেরকে রক্ষা করার দায়িত্ব রাষ্ট্রের, সমাজের, এবং যারা বিবেকবান মানুষ আছে, মনে করো রাষ্ট্র যদি এটা ফেল করে, বিবেক যাদের আছে এরা এটা নিয়ে কথা বলবে। সাংবাদিক সমাজ হচ্ছে বাংলাদেশের জাতির বিবেক। যদি সামহাও ওনাদেরকে আটকায় দেওয়া হয়, কিন্তু ওনাদেরকেও বলা উচিত সবারই পার্টিসিপেট, কারণ ডেমোক্রেসি ইজ এ হোল থিং। একজন পার্টিসিপেট করলেন ভালোর দিকে, অন্যজন আপনার পার্টটা এখানে সার্ভ করলেন না, তাহলে কিন্তু ডেমোক্রেসিটা সাস্টেইন হবে না। ওকে, চমৎকার বলেছেন। এইবার আমি যে বিষয়টাতে আসতে চাই সেই বিষয়টা হচ্ছে দুর্নীতি, কিন্তু আমার প্রশ্নটা হলো একটু এই রকম যে ধরেন এখন আপনি বাংলাদেশে আপনি ভোট করতে যাবেন বা কোনো প্রবাসী ভোট করতে যাবেন, যেহেতু প্রবাসীদের অনেক টাকা আছে, প্রবাসীর ইচ্ছা করলে অনেক টাকা ব্যয় করতে পারবেন, এবং প্রবাসীদের অনেক বন্ধু বান্ধব আছে। এখন ওয়াজেদ ভাই ভোটে দাঁড়ালে এন মজুমদার ভাই নিশ্চয়ই বলবেন যে ওয়াজেদ সাহেব আপনার তো টাকা আছে, আপনি আমার থেকেও কিছু টাকা নিয়ে যান যাতে আপনার এখানে টাকা পয়সা কোনো অসুবিধা না হয়। কিন্তু তারপরে কি আপনারা একই রকম ইলেকটোরাল সিস্টেমে কি অংশগ্রহণ করবেন, যেটার মধ্যে হচ্ছে যে ভোটারদেরকে টাকা দেওয়া, ডিসি এসপি কে টাকা দিয়ে, বা যেরকম অন্য সময় ভোট হয়েছে আর কি, আমরা এই সময়ের কথা বলতে চাই না, যে ধরেন কোনো একটা জায়গায় গিয়ে ম্যানিপুলেশন করা টাকা দিয়ে, যেহেতু আপনারা জিততে চান, সেইটাই কি আপনারা করবেন, নাকি এইটার অন্যটা আপনি করবেন? আমি ওহিদ ভাইকে দিয়ে শুরু করতে চাই। ধরা যাক, মানে উই এজিউম যে আপনি ইলেকশন করতেছেন বাংলাদেশের কোনো কনস্টিটিউন্সি থেকে, সেই ক্ষেত্রে আপনি এটা করবেন কিনা। তারও আগে আপনি মনোনয়নটা পাওয়ার জন্য, আমরা এরকম শুনছি যে বড় দলের যারা আছেন, আওয়ামী লীগের আমলে এটা খুব শোনা যেত, তারেক সাহেবের সময় এটা খুব বেশি শোনা, অনেক সময় শোনা গেছে যে আপনার মনোনয়ন পাইতে হইলেও আপনার তারেক সাহেবকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হবে বা দলকে একটা চাঁদা দিতে হবে। এইটারে আপনারা কিভাবে মোকাবেলা করবেন? আপনাকে আমরা শুরু করতেছি, তারপরে মজুমদার ভাই, ওয়াজেদ ভাই হয়ে আমরা। খালেদ ভাই, আপনি সুন্দর একটা কথা বলেছেন। আমি গত পরশুদিন আমি একজনের সাথে কথা বলতেছিলাম এই বিষয়টা নিয়ে, যে আমরা তো সংস্কার নিয়ে বিভিন্ন ধরনের সংস্কারের কথা বলতেছি। সরিষার মধ্যে বুথ যদি থাকে তাহলে আপনি তো কোনো করে লাভ নাই, আপনার পুরাটা জাতি পরিবর্তন হয়ে যাবে যদি আপনার ওই যে ইলেকট্রাল যে করাপশন, যেটা ইলেকশন প্রসেসের যে করাপশন, এটা যদি বন্ধ করতে পারেন। আপনি আমার একটা সফট অনেক দিনের দীর্ঘদিনের একটা জায়গা হচ্ছে যে বাংলাদেশের, যে আমি যেটা মনে করি যে আগামী দিনে নির্বাচন হলে, যেটা ডক্টর ইনু সাহেব এসে দেখা করে গিয়েছেন তারেক রহমান সাহেবের সাথে, আমি ওনাকে অন্যভাবে চিনি। আপনি যেটা বলেছেন, আমি ওনাকে ঠিক অপোজিট মানে ক্যারেক্টারটা আমি দেখেছি। অনেকেই মানুষ যখন বড় হয়, পৃথিবীর সব দেশেই বড় নেতা হলে ওনাদের বিরুদ্ধে বিভিন্ন, আপনি যে আগে ট্যাগ লাগানোর কথা বলেছেন, ট্যাগ লাগিয়ে দেয়। তো উনি যদি সে ধরনের নেতা হতেন, তাহলে আজকে কিন্তু উনি যেভাবে কষ্ট করে উনি মৃত্যুর মুখে
মোটামুটি দেশ ছেড়ে আচ্ছা, এখানে এটি এসেছে। পরিষ্কার। আপনি ইলেকশন করতে গেলে টাকা খরচ করবেন কিনা? আমি যেটা বলতে চাচ্ছি, আমি যে জায়গা থেকে আসতে চাই সেটা হচ্ছে যে আমি এখানে নির্বাচন করেছি, পার্লামেন্ট নির্বাচন ব্রিটেনে, এবং নির্বাচন করার পরে আমার যে নির্বাচন ব্যবস্থাটা পুরোপুরি যেভাবে হয়েছে আমি সেটাই চাই বাংলাদেশে মানে এইভাবেই নির্বাচন হোক। আমার পার্টি আছে, আমার দল আছে, এবং আমার একটা স্কিল আমাকে টেস্ট করা হয়েছে যে আমি ফান্ড যে বাজেট আছে সেটা আমি রেজ করতে কতটুকু সহযোগিতা করতে পারবো। বাংলাদেশে আমি কয়েকটা জায়গাতে এটা বলেছি আমি, এবং কয়েকদিন আগে আমি একটা ঢাকা প্রেস ক্লাবে একটা ইয়েতে ছিলাম গেস্ট স্পিকার হিসেবে, আমি সেখানেও সেটা বলেছি যে এটা মানুষ এটা করতে পারে বিভিন্ন দল, যে একজন মানুষ সে কেন পয়সা খরচ করবে, সে যদি পয়সা খরচ করে তাহলে তো ব্যবসাতে প্রথমেই পলিটিক্যাল বিজনেসে নেমে আপনি গেল। পয়সা খরচ করবেন না? আমি পয়সা খরচ করবো না, কিন্তু আমি যেটা করবো সেটা হচ্ছে যে আমি প্রথমেই আমি আমার যে বাজেট হবে আমি কাউকে কোনো পয়সা দেবো না। এটা আমার কাউকে পয়সা দিয়ে আমি ভোট কিনবো না, সেটা আমার প্রথম প্রতিজ্ঞা আমার নিজের সাথে। আমি কোনো মানুষকে আমি পয়সা দিয়ে নমিনেশন কিনবো না, সেটা আমার দ্বিতীয় প্রতিজ্ঞা আমার সাথে। আমি নির্বাচনে যদি যাই এই দেশের মতো, আমি অলরেডি যেটা আমি আইডেন্টিফাই করি যে অ্যাটলিস্ট 50-60 জন ভলান্টিয়ার থাকবে যারা আরো ভলান্টিয়ার রিক্রুট করবে, এবং তাদের কাজ হবে যে এদের কাজ হবে সৎভাবে কিভাবে মানে মানুষের কাছে গিয়ে পৌঁছানো যায়। এখন আমি যখন যাব নির্বাচনে তখন তো একটা বাজেট আমার নির্ধারণ করতে হবে, যেটা আমার মানে লিফলেট করতে খরচ হবে, বা আমার এই দেশে যেমন ব্রিটেনে যেভাবে হয়। কিন্তু এই বাজেটটা আমি কিভাবে ইয়ে করবো খালেদ ভাই, প্রথমে আমি শুরু করবো আমার নিজের থেকে, আমার ভাই বোন থেকে, আত্মীয় স্বজন থেকে। ফ্যান্টাস্টিক। আমি জাস্ট এখন আপনার একটা প্রশ্ন করি, আপনি যেগুলি আপনি বলছেন যে কাউকে মনোনয়ন আপনি পয়সা দিয়ে কিনে নেবেন না, আপনি আপনার ভোটারদেরকে কোনো পয়সা দিবেন না, আপনার বাজেটটা থাকবে হচ্ছে স্বচ্ছ, আপনি কোথায় কোন টাকা ব্যয় করতেছেন এই ব্রিটেনের মতো সেটা আপনি প্রকাশ করবেন, প্রচার করবেন, এবং যে জানতে চায় জানাবেন। ধরেন আপনি একটি দল করেন, দলটির নাম বিএনপি, আপনি কি আশা করেন বিএনপিও তাই করবে? নাকি আপনি যদি দেখেন যে বিএনপি দলের আপনার অন্যান্য যারা আছেন তারা আসলে পয়সা দিয়ে নমিনেশন কিনতেছেন, পয়সা দিয়ে ভোটারদেরকে প্রভাবিত করতেছেন, বাজেটের বাইরে টাকা খরচ করতেছেন, বিভিন্নভাবে প্রভাবিত করতেছেন, সেইটা আপনারা প্রতিবাদ করবেন, আবার আপনি প্রতিবাদ করবেন, কোনটা? আমি তো অবশ্যই এটা তো অবশ্যই প্রতিবাদ করবো। এটা আমার নীতি নৈতিকতার সাথে কম্প্রোমাইজ করা যাবে না। এটা হচ্ছে আমার প্রথম নিজের সাথে প্রতিজ্ঞা। আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে গত আন্দোলন হয়ে গেল, এই আন্দোলনের পরে শুধু বিএনপি না, প্রতিটি দলই কিন্তু যদি আগামী দিনে রাজনীতি করতে হয়, বাংলাদেশের মানুষের কিন্তু ইয়েটা মানে চেঞ্জ হয়ে গেছে। মানুষের মানে আগের যে ধরনের কথা ছিল একজন প্রার্থী আসবে আমরা এনজয় করবো, টাকা নিব, এগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষও জানে যে আমি যদি একটা অসৎ লোককে ভোট দেই তাহলে আমার আরো 20 বছর আমার সাফার করতে হবে। এটা কিন্তু মানুষ শিখে গেছে। এই জন্য প্রতিটি দল, খালেদ ভাই, প্রতিটি দলই আমি এটা যেটা মনে করি যে বিএনপি অলরেডি তারেক রহমান সাহেব আপনি দেখেন উনি বলেছেন যে দুই পক্ষ করবেন, মেধার গুরুত্ব দিবেন, উচ্চকক্ষে মেধাবীদেরকে নিয়ে যাবেন, এবং সরকার গঠন করবে সবার, ইভেন অন্য দল থেকে আসার পরে উনি বলছেন সর্বদলীয় সরকার। কেন বলতেছেন? মেধারে উনি গুরুত্ব দিবেন। আমরা সর্বদলীয় সরকার বা বর্তমান সরকারের অবস্থায় আসতেছি। আমি একটু যেতে চাই ডাক্তার ওয়াজেদ ভাই আপনার কাছে। এর মধ্যে একজন দর্শক প্রশ্ন করেছিলেন যে আপনি বিগত ফ্যাসিস্ট আমলে যে কোনো লোককে যুদ্ধাপরাধী বা জঙ্গি ট্যাগ দেওয়া হতো সেটা আপনি মানেন কিনা, জানেন কিনা? অবশ্যই মানি, যে কোনো সময় আসলে সেটি করা হয়েছে, সেটি আমার না মানার কোনো কিছু নাই। আমি ডক্টর ওয়াজেদ খান আপনার কাছে থেকে এটি জানতে চাইবো যে নির্বাচনে অংশগ্রহণ যদি আপনি করেন তাহলে সেই করার প্রক্রিয়ায় প্রবাসীরা কোনো এই যে আমাদের নির্বাচনী সংস্কৃতি চলে আসছে, যে সংস্কৃতির প্রোটেকশন আমরা নিজেরাই দিতে চাই, যে না আমরা এরকমই থাকবো, আমাদের পোশাক এরকম, আমরা এরকমই থাকবো, আমাদের ভাবনা এরকম, আমরা এরকম থাকবো, সেই নির্বাচনী সংস্কৃতিটাকে আপনারা প্রোটেক্ট করবেন নাকি এটাকে চেঞ্জ করবেন? কারণ আমাদের অভিজ্ঞতা আমরা দেখছি যেসব প্রবাসীরা আসলে বাংলাদেশে নির্বাচন করতে গেছেন তারা বাংলাদেশের নির্বাচন সংস্কৃতিকে 4 গুণ করে বেশি করে ফলো করছেন। এটা তো চেঞ্জ করতে চানই নাই। মানে ওয়াহিদ ভাই যেটা বলছেন তার সম্পূর্ণ বিপরীতার্থ কথা বলছেন। প্রবাসীরা গিয়ে বেশি টাকা ঢালছেন, নমিনেশন টাকা দিয়ে কিনছেন, ভোটারদেরকে প্রভাবিত করছেন, পোস্টারে আমি এমনও বলতে শুনছি স্থানীয় নদী, আমি সামনে উপস্থিত ছিলাম, ওই প্রবাসী বলছেন যে ওই স্থানীয় নদীর পানি শুকায় যাবে, আমার টাকা শুকাবে না, অর্থাৎ আমার টাকা দিতে অসুবিধা কি? একটা বিষয় ক্লিয়ার হওয়া দরকার। জি, আমরা যে বিষয় নিয়ে বিতর্ক করছি, বিতর্ক কথা হচ্ছে এখানে বাংলাদেশের নাগরিকত্ব আইনে, দ্বৈত নাগরিকত্ব আইনে সর্বশেষ যে পরিস্থিতি, সেইখানে কোথাও প্রবাসীদের ভোটাধিকার, নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ নাই, ছিল না। গত 16 ডিসেম্বর ডক্টর মোহাম্মদ ইউনূস তার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রবাসীদের ভোটাধিকার দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।
এইটা। আর এই নাগরিকত্ব আইনে কোনো প্রবাসী বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন, প্রেসিডেন্ট নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, তারপরে আপনার সরকারি কোনো সামরিক বেসামরিক কর্মকর্তা, রাষ্ট্রদূত, এ ধরনের কোনো কিছুতে তারা অংশগ্রহণ করতে পারবে না, কোনো রাজনৈতিক দল অংশগ্রহণ করতে। দিস দ্য ফুল স্টপ। তাহলে এই যে হিপোক্রেসি বিভিন্ন রাজনৈতিক দল করছে, বিদেশ থেকে তাদের নেতাকর্মীদের হায়ার করে নিয়ে যাচ্ছে, তাদের কাছ থেকে বিরাট অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে, হ্যাঁ, বিদেশ থেকে নিয়ে যাচ্ছে, তাদের বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে প্রার্থিতা ঘোষণার সারেন্ডার করতে পারে। সারেন্ডার করলে পারবে, হ্যাঁ সারেন্ডার করতে পারে, সারেন্ডার করা তারপর আবার এটা ফেরত পাওয়া, এটা আমি খুবই এই জিনিসটা সহজ, ক্লিয়ার এটা খুবই সহজ। মজুমদার ভাই আছে এখানে এটা ক্লিয়ার করতে চাই। আরেকটা বিষয় যে একটা কারেকশন আছে এখানে। আচ্ছা, না আমি বলতেছি, গত অক্টোবরে নির্বাচন ব্যবস্থাপনা কমিশন একটা করা হয়েছে, হ্যাঁ, যেটা সংস্কার কমিশন। এরা 18 দফা একটা প্রস্তাবনা দিয়েছে গত ফেব্রুয়ারি মাসে, চূড়ান্ত প্রস্তাবনা। সেখানে প্রবাসীদের ভোটাধিকারের কথা এবং কি কি প্রক্রিয়ায় ভোট প্রবাসীরা দিতে পারে সেগুলো উল্লেখ করা হয়েছে, হ্যাঁ, এগুলো বিষয় আছে। এখন কোনো প্রবাসী যদি বাংলাদেশে যায় এবং তাদের নাগরিকত্ব সারেন্ডার করে, তারা প্রার্থী হইতে পারবে এবং ভোটের বিষয়টা এটা প্রার্থী ছাড়াও, নাগরিকত্ব বিসর্জন দেওয়া ছাড়াও তারা ভোটাধিকার দিতে পারবে, এটাই গভর্নমেন্ট বলছে। আর এখানে একটা বিষয়, মনে করেন একই প্রক্রিয়ায় ভারতে এনআরআই। ওয়াজিদ ভাই, আমার প্রশ্নটা আমি আপনার কথা একদম বুঝতে পারছি এবং এই ব্যাপারে আপনার সাথে দ্বিমত করা কিছু না। আমি শুধু বলতেছি, প্রবাসীরা যখন বাংলাদেশে ভোট চাইতে বা ভোট দিতে যান, তারা তো একই রকম নির্বাচনী সংস্কৃতি অংশগ্রহণ করেন, যেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে টাকা দিয়ে ম্যানিপুলেট করা ভোটারদের, কোনো সময় যারা ভোটের কর্তা আছেন তাদেরকে ম্যানিপুলেট করা, নমিনেশন টাকা দিয়ে কিনা, মানে এগুলি কিন্তু অহরহ করে। এটা ছিল এই জন্যই নির্বাচন সংস্কার কমিশন 18 দফা প্রস্তাব দিয়েছে সম্পূর্ণ বিপরীত। আচ্ছা, এই কমিশন আপনি যদি এটা পড়েন, আমার সুযোগ হয়েছে বাংলাদেশে যারা এই সংস্কার কমিশনে, তাদের সাথে বাংলাদেশে পার্লামেন্ট আমি 2 দিন তাদের সাথে মিটিংয়ে কথা বলেছি। ওইখানে আমার কাছে সর্বশেষ যে প্রস্তাবনা সেই বইটাও আছে, সেখানে ডিটেলস বলা হয়েছে। কাজেই আগের যে সংস্কৃতি, এই জন্যই এবারের নির্বাচন একটু সময় লাগছে। আপনি একটা টিম খেলে গেছে একটা মাঠে, ওই জার্সি ওই বুট পরেই যদি আপনি ওই মাঠে খেলতে নামেন, হ্যাঁ, তাহলে তো এখানে কোনো পরিবর্তন হলো না। এই পরিবর্তনের জন্যই এই নির্বাচন সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে, এগুলো কার্যকর করার পরে নির্বাচন কমিশনে আপনার ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন। আদারওয়াইজ আপনি ওই পর্যায়ে যদি ইলেকশন হয়, আবার প্রবাসীরা টাকা দিয়ে ইলেকশন করে, যেখানে ছিল, যেই ফিল্ডে ছিল ওই ফিল্ডেই খেলতে হবে। ডক্টর ওয়াজিদ, আপনাকে ধন্যবাদ। আমি একটু জনাব মজুমদার, আপনি কি একটু যোগ করতে চান? একটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আপনি যেটা বলেছেন যে নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, এগুলো না, কিন্তু এখন কিন্তু মানে দ্বৈত নাগরিকতা, সিটিজেনশিপটা সারেন্ডার করতে শুধু পার্লামেন্ট নির্বাচন করলে, বাকিগুলো চিফ জাস্টিস, আপনি চিফ জাস্টিস হতে পারেন, আপনি তো আপনার যে চিফ ইলেকশন কমিশনার আছে, আপনি কোনটাই হতে পারবেন না, আপনি গ্যারান্টি আপনি দেখেন। আমি বলতেছি 100%। আচ্ছা, আমরা এই ডিসপিউটটা আমরা জাজ হতে পারবে না কোনো পার্লামেন্ট মেম্বার। আপনার লন্ডন থেকে যে মেয়র হয়েছে বাংলাদেশে, এগুলো রং, এগুলো ভুয়া। অনেক মন্ত্রী ছিল যাদের আমেরিকান সিটিজেনশিপ। আচ্ছা, সেটা নিয়ে আমরা আসলে এই প্রক্রিয়া থেকে বেরিয়ে আসতে হবে, ক্লিয়ার হইতে হবে। আমি যদি ইলেকশন করতে চাই বাংলাদেশে নাগরিক হিসাবে, আমার জন্মগত অধিকার হিসাবে আমাকে এটা ছাড়তে হবে। হ্যাঁ, আছে অন্য দেশে, ভারতে আছে, অন্যান্য আমার মনে হয় সেটা আমরা পরীক্ষা করে দেখব অবশ্যই। আমরা আজকের কথায় আসি। জনাব মজুমদার, আপনার কাছে কি মনে হয় যে আমাদের প্রবাসীরা কিন্তু একটা নির্দিষ্ট অংশে, মানে বড় দলগুলি কিন্তু প্রবাসীদের মধ্যে থেকে একাধিক বা অনেক কোনো সময় মানে 2 অঙ্কের সংখ্যা, মানে 10-15 জনকেও আসলে নিয়োগ দেয়, যারা মূলত প্রবাসে ব্যবসায়ী, প্রবাসে অনেক ভালো করেছেন, প্রবাসে বড় টাকার মালিক, তাদেরকে আসেন, তাদেরকে নির্বাচনে অংশ নিতে বলেন। অনেক সময় আমরা বলি যে বিদেশি অভিজ্ঞতাটা আমরা এখানে কাজে লাগাবো, কিন্তু বিদেশি অভিজ্ঞতা কাজে লাগানোর বদলে মাঠের সাংবাদিক হিসেবে আমার অভিজ্ঞতা হচ্ছে তারা বাংলাদেশের নির্বাচন রীতিটাকেই 2-3 গুণ করে ফলো করেন, তারা আরো বেশি টাকা খরচ করেন, তারা আরো বেশি ম্যানিপুলেট করেন, কারণ তাদের একটা জিত চেপে যায় যে আমি এখানে এসে কেন নির্বাচন। আপনি কি দেখেন এখনকার অবস্থা, আগের অবস্থা, দুইটা? থ্যাংক ইউ জনাব খালেদ মহিউদ্দিন সাহেব, আপনি আমাদের সময়কার সবচেয়ে বেশি
উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন সাংবাদিকতায়। আমি আপনাকে আই ট্রুলি অনার এটা, এবং আমরা এটা প্রিভিলেজ মনে করি যে একটা উন্মুক্ত আলোচনা, সেটা বলতে পারছি। ইলেকশনের যে মানির খেলাটা, এটা নিয়ে একটুখানি আমি বলি জি। এখানে কীভাবে ইলেকশন হয়। যেমন ধরুন আপনি ক্যান্ডিডেট, আপনার যদি আপনার কনস্টিটিউয়েন্ট, আপনার এলাকাবাসী যদি আপনাকে $1 দেয়, সরকার ম্যাচিং ফান্ড দেয় অ্যানাদার $9 বর্তমান Okay. প্রক্রিয়ায়। আবার এখানে বেঁধে দেওয়া হয় কত টাকা পর্যন্ত আপনি খরচ করতে পারবেন। এর বেশি যদি খরচ করেন, সেটা ইলেকশন কমিশন আপনাকে ডিফল্ট হিসেবে নেই, ইলেকশন বাতিল হয়। আচ্ছা, আরেকটা ওয়ে হইলো, যেমন ধরুন যারা যে ঘোষের কথা বলছে, যদি কোনো প্রুফ থাকে যে রেকর্ড করা যে কেউ ঘুষ দিচ্ছে বা টাকা দিচ্ছে, ইভেন কি চা নাস্তা খাওয়াইছে, এটাও কিন্তু এখানে নিষিদ্ধ। যদি কেউ প্রমাণ করতে পারে যে এন মজুমদার ক্যান্ডিডেট ছিল, সে খলিল বিরিয়ানিতে বসে 100 জনকে $200 খাওয়াইছে, এটা কোনো অ্যাকাউন্টিং ক্যাম্পেইন ফাইন্যান্সে জমা দেয় নাই, দ্যাট ইটসেলফ ইজ এনাফ টু ক্যান্সেল ইউর ইলেকশন। Okay. সো এই ধরনের ল ইজ দি বেস্ট থিং। যদি এরকম কোনো আইন হয়, সে আইন যদি অনেস্টলি অ্যান্ড সিনসিয়ারলি যে গভর্নমেন্টে থাকুক, সে যদি বাস্তবায়ন করে, বিলিভ মি, দ্যাটস ভেরি ইজি। মানি লন্ডারিং, মানি ইনভেস্টমেন্ট, ইলেকশন টেম্পারিং, লর উপরে প্রচুর চেঞ্জ আনতে হবে। বিশেষ করে ইলেকশন টেম্পারিং কাকে বলে? যদি আপনি কাউকে $10 দিয়ে ভোট কিনছেন, তার ইলেকশন টেম্পারিং। যদি ডিসিকে ইনফ্লুয়েন্স করেছেন, দ্যাট ইলেকশন মহিউদ্দিন ভাইয়ের গোলটেবিলের বৈঠকে যে বিদেশিদেরকে আসলে কিভাবে দেখা হচ্ছে এবং তাদের যে ভোট রয়েছে সেটি আসলে কি তারা দিতে পারবে কিনা। ইতিমধ্যে কিন্তু ইউনূস সরকার বিদেশিদেরকে ভোট দেওয়ার জন্য একটি প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু একটি সুযোগ করে দিতে চেয়েছিলেন, সেটি কিন্তু সর্বপ্রথম বাধা হয়ে দাঁড়িয়েছেন বিএনপি। আর বিএনপি কেন দাঁড়িয়েছেন বা এতে বিএনপির ক্ষতি কি, লাভ কি এবং লস কি, সেটি কিন্তু ইতিমধ্যে আপনারা এই গোলটেবিলের বৈঠকে এগুলো নিয়ে আলোচনা হয়েছে, সেটি বুঝতে পেরেছেন। আমি এখানে যেটি বলবো যে যারা প্রবাসে রয়েছেন আসলেও তাদেরকে সম্মান জানানো এবং তাদেরকে একটি সুযোগ করে দেওয়া, এবং তারাও যে দেশের নাগরিক, তারা সেটি বিদেশে থেকেই যেন এদেশের নাগরিকের যে একটি সম্মাননা সেটা যেন তারা পায় বা একটি মর্যাদা সেটি যেন তারা পায়। কারণ তারা এ দেশকে এবং এদেশের মানুষকে, অর্থাৎ যদিও তার আপনজনের জন্য, অনেকেই বিএনপির লোকেরা বলছে যে বিদেশে যারা কাজ করে তারা নিজেদের আপনজনের জন্য কাজ করে বা তারা টাকা রোজগার করে সেখান থেকে সরকারের যেটি ট্যাক্স পায় বা যেটি রিমিট্যাক্স পায় সেটি আসলেও তাদের দেওয়ার কিছু নেই। এখানে আমি একটি কথা বলতে চাই ওই সমস্ত বিএনপির নেতাদেরকে, যে যদিও সে পরিবারের জন্য বিদেশ যায়, আসলেও সেই পরিবারটি কি বৈদেশিক কোনো নাগরিক কিনা বা অন্য দেশের কোনো নাগরিক কিনা, তারাও তো বাংলাদেশের নাগরিক। হয়তো এক একটা পরিবার থেকে এক একজন লোক বিদেশে টাকা অর্জন করার জন্য যায়, সেই এক একটা পরিবার কিন্তু বাংলাদেশের। এই একটি পরিবারে যদি 5 জন লোক থাকে, এই 5 জনকে সহায়তা করতে তিনি তার নিজের জীবনকে বাজি রেখে তিনি বিদেশ গিয়েছেন। আর একজন মানুষ যে বিদেশে গিয়ে পুরা বাংলাদেশের মানুষকে এই স্বচ্ছতার দিকে টেনে নেবে, বিষয়টি তো এরকম নয়, বরং এরকমই যে এক একটা ফ্যামিলি থেকে একজন করে বিদেশে যে তারা টাকা রোজগার করছে, সেই প্রেক্ষিতে কিন্তু দেশ চলছে। অর্থাৎ আমি এখানে বলতে চাই, এই লোকটি যদি বিদেশে না যেত, তিনি যদি বিদেশি মুদ্রা অর্জন না করতো, তাহলে যে বড় দুটি সমস্যা, 1 নম্বর সমস্যা এদেশের বাড়তি যে একটা আয় সেটি কিন্তু হতো না। আর একটি বিষয় হলো যে এদেশের মধ্যে থেকে তার ফ্যামিলি এবং সে নিজে সেটি কিন্তু সরকারের একটি খরচ বহন করতে হতো, এখানেও কিন্তু সরকারের টাকা ব্যয় হতো এবং দেশের টাকা ব্যয় হতো। অতএব সেই বিষয়টি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে প্রবাসীরা তারা কিন্তু রিমিটেন্স যোদ্ধাই না শুধু, তারা আসলে বাংলাদেশের ভবিষ্যৎ এবং বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য তারা বিদেশে কষ্ট করছেন। তাদেরকে মর্যাদা দেওয়া, তাদেরকে সম্মান দেওয়া, তাদেরকে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া এবং তারা যে এই দেশের জন্য কষ্ট করছে এটি একটি স্বীকৃতি বা এটি বলা, এটি কিন্তু অনেক কিছু। কারণ তাদের মনে তৃপ্তি আসবে, তারা বুঝবে যে আমরা আসলেও যে দেশের জন্য কিছু করতে পারছি এবং তারা তাদের যে কষ্ট দুঃখ সেটি কিছুটা হলেও কিন্তু দূর হবে। অতএব বিএনপিকে বলবো, আপনারা বেশি বাড়াবাড়ি করছেন, এটি কিন্তু আপনাদের পতন ডেকে